অনুষ্ঠানে থাকে বাড়ি বেচা কেনার তথ্য, এবং একই সাথে আমরা রাজনৈতিক বিশ্লেষণও করে থাকি, বলে থাকি গত সপ্তাহের উল্লেখযোগ্য যে ঘটনা প্রবাহ আছে সেখান থেকে একটি অথবা দুটো বিষয় নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। থাকে আপনাদের মতামত এবং আপনাদের জরিপ। কারণ আমি বিশ্বাস করি যে দর্শকদের মতামত এবং ভালোবাসা নিয়েই দ্য নূপুর চৌধুরী শো এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসায়। সে কারণে আপনারা যে বিষয়গুলো দেখতে চান সে বিষয়গুলো নিয়েই কিন্তু আমি সাজিয়ে থাকি। এছাড়া আপনাদের যে প্রশ্ন থাকে, মতামত থাকে, সেগুলোও কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকেও আমরা বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করব। আইন অভিবাসন তো থাকবেই, একই সাথে নিউ ইয়র্ক সিটিতে কিভাবে আপনি চাকরির আবেদন করবেন এবং নিউ ইয়র্ক সিটির কোথায় জবের সার্কুলার হয়, অর্থাৎ চাকরি কোথায় আপনি খুঁজে পাবেন, কিভাবে আবেদন করবেন, কোথায় সার্কুলার হচ্ছে, কি ধরনের যোগ্যতা প্রয়োজন, সে তথ্যও থাকবে আজকের অনুষ্ঠানে। এবং বিষয় ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ তো থাকবেই, যেহেতু 20শে জানুয়ারি শপথ নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার আগে এরই মধ্যে পররাষ্ট্রনীতিতে কি ধরনের পরিবর্তন আসবে, এক ধরনের আলোচনা কিংবা আতঙ্ক, কিংবা যে মিত্র রাষ্ট্রগুলো আছে তার সাথে আমেরিকার সম্পর্ক কি অন্যরকম হয়ে যাবে কিনা, সেই ক্যালকুলেশন কিংবা সমীকরণও অনেকেই করছেন। একই সাথে আমেরিকার উল্লেখযোগ্য খবর, নিউ ইয়র্কের খবর, সেগুলো তো আপনাদের সাথে থাকে, এবং বিষয় ভিত্তিক বাংলাদেশের খবরও আমরা বলে থাকি। তবে আজকে মূলত আমরা আমেরিকা রাজনীতি নিয়ে খবর আলোচনা করব, এবং একই সাথে ট্রাম্পের আমলে অভিবাসন নীতি কিংবা আইন সংক্রান্ত বিষয় কেমন হবে সে বিষয়টি নিয়েও আলোচনা করব। H1B ভিসাটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তবে শুরুতেই থাকছে রাজনৈতিক বিশ্লেষণ, এবং আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর নাকিবুর রহমান, অধ্যাপক, নর্থ ক্যারোলাইনা। শুরুতেই একটু জানতে চাই, নতুন বছর কেমন গেল, কেমন কাটলো? নতুন বছরের শুভেচ্ছা। ধন্যবাদ নূপুর আপা। আমি দেখছি যে আজকে আপনার ১১০তম পর্ব। জি। তো দেখতে দেখতে আপনার প্রথম পর্বে সংযুক্ত হওয়ার হুম সুযোগ হুম। ছিল আমার। তো আপনি প্রতি সপ্তাহে এই শো করে থাকেন। যদি আমরা ৫০ থেকে ৫২ সপ্তাহ বছরে ধরি, তো অলমোস্ট ২ বছরের বেশি আপনার হয়ে গিয়েছে। হুম তো হুম। এটা একটা সিগনিফিক্যান্ট মাইলফলক। আপনাকে অভিনন্দন, এবং আপনার সাথে মাঝে মাঝে যুক্ত থাকতে পেরেও ডেফিনিটলি এটা আমার জন্য একটা সম্মান, সুযোগ। আপনি আমাকে ডাকেন মাঝে মাঝে। নতুন বছর শুরুটা আ ভালোই হয়েছে। যদিও দুঃখজনক একটা ঘটনা ঘটলো নিউ অরলিন্সে, হুম হুম। এবং এটার কারণে কিছু ইসলামোফোবিয়া, ধর্মবিদ্বেষ আ শুরু হয়েছিল। যদিও সেটা খুব ইনটেনসিফাইড হয়নি। তারপরেও আ ওভারঅল বছরের শুরুটা খারাপ হয়নি। আবহাওয়ার দিক থেকে আপনারা নিউ ইয়র্কে বেশ ঠান্ডা আ হ পাচ্ছেন। আমি জানি না আপনাদের ওখানে স্নো খুব অনেক পড়ছে কিনা? ঠান্ডা, স্নো পড়েছে। আমাদের এখন নিউ অরলিন্স, নর্থ ক্যারোলিনাতে বছরে ১ বার থেকে ২ বার স্নো হুম পড়ে, হুম। মাঝে মাঝে পড়েই না। তো সেই মহেন্দ্রক্ষণ আমাদের আজকে। আমাদের এখানে ওয়াও। আ স আ স্নো পড়েছে দুপুরের দিকে কিছুটা। হুম হুম। এখন স্লিট হচ্ছে, যেটা ফ্রিজিং রেইন আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং স্লিট। হুম হুম। আগামীকাল হয়তো আরেকটু স্নো পড়বে নর্থ ক্যারোলিনার বিভিন্ন জায়গায়। তো আমাদের বাচ্চারা, আমার ১০ বছরের বাচ্চা আছে, সে স্নোর ব্যাপারে একটু এক্সাইটেড থাকে। হুম। কিন্তু স্লিট তো দেখা যায় না। এজন্য আ এক্সাইটমেন্টটা খুব বেশি ম্যাটেরিয়ালাইজ হচ্ছে না তার জন্য। আচ্ছা, একটু মন খারাপ। বাচ্চারা স্নো খুবই পছন্দ করে। এবং আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ডক্টর নাকিবুর রহমান। কারণ আপনাদের সহযোগিতা, আপনাদের তথ্য এবং ভালোবাসা নিয়েই কিন্তু আমি অনুষ্ঠান করার সাহস পাই। কারণ আমি প্রতিশ্রুতিবদ্ধ, যিনি যে বিষয়ে বিশেষজ্ঞ, যিনি যে বিষয়ে জানেন, তাদের একটু তাদের কাছ থেকে সময় নিয়ে তাদের যে তথ্যগুলো আছে, বিশ্লেষণগুলো আছে দর্শকদের সামনে উপস্থাপন করতে। কারণ আপনাদের যে জ্ঞান, মেধা এবং যে আমি বলবো রাজনৈতিক বিশ্লেষণ করার দক্ষতা, সে কারণেই কিন্তু সমৃদ্ধ হয় আমার অনুষ্ঠানটি। সে কারণে নতুন বছরে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, এবং আমার পুরো টিমের পক্ষ থেকে আপনার প্রতি আবারও অনেক অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা, ডক্টর নাকিবুর রহমান। আজকে মূলত আমরা একটু আমেরিকার রাজনীতি নিয়ে আলোচনা করব। সে আমেরিকার রাজনীতি আমার মূলত আজকে ট্রাম্পের আমলে পররাষ্ট্রনীতি কেমন হবে, কানাডা দখল করে নিবেন কিনা, এ ধরনের অনেক মুখরোচক খবর এখন সব জায়গায়। সেই বিষয়টি জানার আগে আজকের উল্লেখযোগ্য খবর যদি আপনার কাছে জানতে চাই, কি কি আপনার নজরে পড়েছে যেটি একটু দর্শকদের জানাতে চান, কিংবা গত সপ্তাহের উল্লেখযোগ্য খবরগুলো যদি আপনার কাছ থেকে আমি একটু নিতে চাই। আমরা যদি আজকের একটা উল্লেখযোগ্য খবর দেখি, যেটা আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে ডোনাল্ড ট্রাম্পের
যে প্রতারণার যে মামলা নিউ ইয়র্ক সিটির, সেই প্রতারণার মামলার একটা রায় আজকে হয়েছে, যেটা এই রায়টা বাতিল করার জন্য ডোনাল্ড ট্রাম্প আবেদন করেছিলেন। তো সেখানে একটা সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হয়েছে। যদি আমরা দেখি যে এখানে এই এটা একটা ফেলনি কনভিকশন ছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এবং বিষয়টা ছিল যে তথ্য গোপন করার মামলা, এবং এখানে ৩৪ টা কাউন্টে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অরিজিনালি মামলার রায় দেওয়া হয়েছিল। এবং এই রায়টা ডেফিনিটলি, যেহেতু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্টেড হয়ে গিয়েছেন, এজন্য এই মামলার এই রায়টা এক্সিকিউট করা আদালতের পক্ষে সম্ভব হবে না। কারণ প্রেসিডেন্টকে গ্রেফতার করা, জেলে নেওয়া কিংবা অর্থদণ্ড দেওয়া কোনটাই সম্ভব না। সো সেদিক থেকে আজকের রায়টা একটু সিগনিফিক্যান্ট, যে এখানে ডেফিনিটলি যেটা আমরা দেখলাম যে এটা ডোনাল্ড ট্রাম্পের মামলাটা, এটা মানে কোনো পেনাল্টি, কোনো শাস্তি হয়নি। কিন্তু মামলাটা নথিভুক্ত হলো। শাস্তিটা নথিভুক্ত হলো। সো এটা একটা সিম্বলিক পানিশমেন্ট, যে ডোনাল্ড ট্রাম্পকে কোনো দণ্ড দেওয়া হয়নি, কোনো অর্থদণ্ড দেওয়া হয়নি, কোনো পেনাল্টি দেওয়া হয়নি। কিন্তু জাজ হুয়ান মার্চান, তিনি ডোনাল্ড ট্রাম্পের শাস্তিটা বহাল রেখেছেন। একটা সিম্বলিক পানিশমেন্ট দিয়েছেন। সো এটা ডোনাল্ড ট্রাম্পের যেই লেগেসি, তার উপরে একটা কালো দাগ ফেলবে ডেফিনিটলি। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এট লিস্ট এই জিনিসটা সিম্বলিক। ডোনাল্ড ট্রাম্প এটা প্রতীকী। রিমুভ আমি করার এখান চেষ্টা থেকে করেছিলেন। একটু ছোট্ট একটা প্রশ্ন, ডক্টর নাকিবুর রহমান, আপনি খুব মজার একটি বিষয় তুলেছেন, যে প্রশ্নটি আমার দর্শকরা অনেকে প্রশ্ন করেছিলেন আমাকে। আমি ভেবেছিলাম আপনাদের কাছ থেকে উত্তরটি নিব। সেটি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে অনেকগুলো মামলা আছে, যেটি আমরা নির্বাচনের আগে, সেই মামলাগুলোর আসলে কি হবে, কিংবা তার জন্য কোনো শাস্তি, কিংবা এই যে আপনি সিম্বলিক বলছিলেন, যে প্রতিটি মামলার ক্ষেত্রে কি তাই হবে? কি মনে হয় আপনার? যেটা আমরা সিগনিফিক্যান্ট কয়েকটা মামলার মধ্যে, আপনার যেটা আ আপনার বড় একটা মামলা ছিল, যেটা রাষ্ট্রীয় নথিপত্র মিসহ্যান্ডেলিং করার মামলা, আ সেটা তো সেই মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। সে মামলা স্থগিত করা হয়েছে। আ নিউ ইয়র্কে ২ টা মামলা ছিল। একটা হলো যে মিথ্যা তথ্য মামলা, যেটার কথা আমরা বললাম যে সিম্বলিক একটা শাস্তি হলো। কিন্তু আ কোনো অর্থদণ্ড কিংবা কোনো জেল জরিমানা কিছুই হয়নি। করা হলো না। তো এটা একটা বিষয়। আর আরেকটা যেটা মামলা, সেটা হলো হাঁসমানি মামলা, যেটা আ আমরা দেখেছিলাম, যেখানে ডোনাল্ড ট্রাম্পকে একটা অর্থদণ্ড দেয়া হয়েছে। সেই মামলাটা ডিসমিস করার জন্য ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ২ বার অ্যাপিল করা হয়েছে। কিন্তু জাজ সেটা আ খুব একটা কর্ণপাত করেননি, এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হয়তো আরেকটু চেষ্টা করা হবে এটা। সো আ সেটার ভবিষ্যৎটা কি হবে আমরা জানি না। বাট মূলত ডোনাল্ড ট্রাম্পের অন্য যে মামলাগুলা, সেই মামলাগুলা আ সবগুলাই স্থগিত হয়ে যাবে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। আর কোন মামলাই সামনে আগাবে না। শুধুমাত্র অর্থদণ্ডর মামলাটাই হয়তো একটা জরিমানা ডোনাল্ড ট্রাম্পকে করতে হতে পারে, কিংবা হয়তো জরিমানাটা মাফ হয়ে যেতে পারে। আজকে অর্থ মামলার তথ্য গোপন মামলার যেই রায়টা হলো, এরকম একটা সিম্বলিক পানিশমেন্ট হয়তো হবে। অর্থ দণ্ড থেকেও মুক্তি দিয়ে দেওয়া হবে। সো অর্থদণ্ডটাও একটু ট্রিকি, কারণ ডোনাল্ড ট্রাম্প যদি অর্থ পে না করেন, তখন কি ডোনাল্ড ট্রাম্পকে জেলে নেওয়া সম্ভব হবে? সো এই প্রশ্নগুলো আছে। সো সেই দিক থেকে বিবেচনা করে, মানে অ্যাজ ফার অ্যাজ ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা কনসার্ন, তারা চান যে ডোনাল্ড ট্রাম্পকে একটা ক্লিন স্লেট দিতে, মামলাগুলা থেকে নিষ্কৃতি দিতে। কিন্তু নিউ ইয়র্কের যেই জাজ, তিনি বিভিন্ন রকম আ ডেথ থ্রেট উপেক্ষা করে, মৃত্যু ভয় উপেক্ষা করে কিন্তু জাজমেন্টটা দিয়েছেন। সুতরাং তারা ট্রাম্পের আইনজীবীদের দ্বারা খুব বেশি আ ইন্টিমিডেটেড হবেন, এটা আমি মনে করি না। সুতরাং সেই মামলাটাও আজকের মামলার মতোই হয়তো আ কোনো একটা সিম্বলিক পানিশমেন্ট শেষ করে আ ইট উইল ইট উইল মুভ অন। কারণ ডোনাল্ড ট্রাম্প যখন আ শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করবেন, তখন তিনি কোন ধরনের মামলা কেন্দ্রিক হয়রানি থেকে মুক্ত থাকবেন, এরকম একটা আ সাংবিধানিক প্রোটেকশন তার আছে। তিনি যদি আ প্রেসিডেন্ট থাকা অবস্থায় কোন রকম অন্যায় করেন, তার জন্য সাংবিধানিক যে প্রক্রিয়াটা রয়েছে, সেটা হলো ইমপিচমেন্ট।
যেটা ২ বার ফেস করতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে গত টার্মে। সো এরকম মামলা মোকদ্দমা থেকে হাজিরা দেওয়ার আ থেকে আ কনস্টিটিউশন ইলেক্টেড প্রেসিডেন্টদেরকে একটা আ কি বলা যায় প্রোটেকশন দেয়। এই কারণেই ইমপিচমেন্ট এর প্রসেসটা রয়েছে। এর বাইরে উল্লেখযোগ্য যে খবর সেটা হলো যে আমরা এখনো দেখছি যে লস এঞ্জেলেসের খুব অভিজাত এলাকাগুলোতে এখনো দাবানল অগ্নিকাণ্ড যেটা হচ্ছে সেটা আ খুব বাতাসের কারণে এটা অনেক ক্ষয়ক্ষতি করছে। এটা একটা আ বড় একটা সংবাদ। আ এবং TikTok আ হয়তো সত্যি ব্যান হয়ে যাবে। যদিও ডোনাল্ড ট্রাম্প আ অ্যাপিল করেছিলেন জাজদেরকে TikTok ব্যান না করতে। কিন্তু আ সুপ্রিম কোর্টের বিচারপতিরা TikTok ব্যানটা বহাল রাখার দিকেই ইন্ডিকেশন দিচ্ছেন। সুতরাং এটাও একটা বড় আ হেডলাইন নিউজ এই সপ্তাহের। আমি এক্ষেত্রে আরেকটু প্রশ্ন করতে চাই। টিকটক নিয়ে প্রশ্নটি করার আগে ট্রাম্পের সম্পর্কে অনেক প্রশ্ন আসে, আমাকে অনেকে মেইল করেন আমার দর্শকরা। অনেকেই জানতে চেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প কি এইবারের মেয়াদ শেষ করে পরবর্তীও নির্বাচন করতে পারবেন কিনা, সংবিধান কি বলে, আমেরিকার রুলস রেগুলেশন সবকিছু মিলেই যদি একটু জানতে চাই আপনার কাছে। না, সংবিধান এটা অ্যালাও করবে না আনলেস সংবিধানের এই অ্যামেন্ডমেন্টটা করা হয় এবং এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আ অনেক বড় একটা ব্যাপার। সো ২ টার্মের বেশি আ এই টার্ম লিমিট সেট করা আছে। সো এই টার্ম লিমিটটা তাকে মানতেই হবে এবং ডোনাল্ড ট্রাম্পের বয়স এখন সম্ভবত 78। তিনি আগামী ৪ বছর পরে 82 ইয়ার্স ওল্ড হবেন। সুতরাং তিনি এ তিনি ইভেন এই টার্মের মাঝামাঝি সময় পরেও তার শারীরিক অবস্থা কি হবে না হবে এটাও একটা বড় কনসার্নিং বিষয়। সুতরাং আমার মনে হয় যে এটা ফিজিবল না। এটা ডোনাল্ড ট্রাম্পের শেষ টার্ম এবং এজন্যই অনেকে আ খুব বেশি ভীত সন্ত্রস্ত না। ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত যে একটা ভয় অনেকের মধ্যে ছিল যে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের রি-ইলেকশন এর বিষয় আছে, তিনি অনেক আ তার বেইসকে সন্তুষ্ট করার জন্য অনেক ধরনের কাজই করবেন। কিন্তু ইউজুয়ালি 2nd টার্ম প্রেসিডেন্সিটা কিন্তু লেগেসি সেট করার একটা টার্ম হয়। যে মানুষ ডোনাল্ড ট্রাম্পকে কিরকম প্রেসিডেন্ট হিসেবে স্মরণ রাখবে। এ কারণে সেই লেগেসিটা ঠিক রাখার জন্যই আ ডোনাল্ড ট্রাম্প এমন কোনো কিছু করবেন না, এটাই আশা করা হচ্ছে, যেখানে তার নাম নেতিবাচকভাবে মানুষ মনে রাখে। লেগেসি টার্মটাতে সাধারণত প্রেসিডেন্টরা তাদেরকে যাতে করে যুগ ধরে মানুষ স্মরণ করে এরকম একটা আ লেগেসি তারা স্থাপন করতে চেষ্টা করেন এবং অনেকেই বলছেন যে ডোনাল্ড ট্রাম্পও হয়তো তিনি আ যতই রেটরিক ইউজ করে থাকেন নির্বাচনের আগে নির্বাচিত হওয়ার জন্য, যখন তিনি অফিসে বসবেন তখন তার এই লেগেসিটা যাতে করে মানুষ তাকে একজন আ স্মরণ করার মতো ব্যক্তিত্ব হিসেবে স্মরণ রাখে, সেই বিষয়টা তিনি হয়তো বিবেচনায় আনবেন এবং সেটাই তার জন্য প্রাধান্য হবে। কারণ তিনি আবার নির্বাচন করবেন না, করতে পারবেন না সাংবিধানিকভাবে। আমরা আজকে বিষয়ভিত্তিক আলোচনায় যেতে চাই যে ট্রাম্পের আমলে আসলে পররাষ্ট্রনীতি কেমন হবে। এখানেও মুখরোচক অনেক খবর আছে যে কানাডা কি আসলে আমেরিকা নিয়ে নিবে কিনা ট্রাম্পের আমলে, এমন ধরনের খবরও কিংবা আলোচনা মানুষের চায়ের টেবিলে ঝড় তুলছে। আপনার কাছে আমি একটু জানতে চাই যে শুরুতে যে প্রশ্নটি সেটি হচ্ছে আমেরিকার দীর্ঘদিনের বন্ধু কানাডা সহ নেটোভুক্ত যে দেশগুলো আছে তাদের সাথে প্রথম আপনার মনে আছে ১৬ থেকে ২০ সালের যে তার আমল, এই মিত্র দেশগুলোর সাথে কিন্তু তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরালো রাখতে পারেননি। অনেক জায়গায় তিনি ব্যর্থ হয়েছেন কিংবা অনেক জায়গায় তিনি উস্কে দিয়েছেন। সেই প্রেক্ষাপটে এবার আমেরিকার যে মিত্র দেশগুলো, যেগুলো একদম তথাকথিত মিত্র, একদম ঘনিষ্ঠ যে মিত্র দেশগুলো, তাদের সাথে ট্রাম্পের আচরণ কিংবা পররাষ্ট্রনীতির কি কোনো পরিবর্তন হবে? নাকি দীর্ঘদিনের আমেরিকার যে পররাষ্ট্রনীতি যেটি একদম স্থায়ী, সেই জায়গাটি থেকে তেমন কোনো পরিবর্তন করতে পারবেন না? না, এটা আ টাইম উইল টেল। এটা মানে এক কথায় উত্তর দিলে যে সময় বলে দেবে যে সত্যি কি হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি বিভিন্ন সময়ে আউটসোর্সিং এর কারণে বড় যে আ ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে গিয়েছে
সেই ফ্যাক্টরিগুলা বিভিন্ন দেশে লেবার কস্টের কারণে বিভিন্ন দেশে চায়না, তারপরে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইভেন মেক্সিকো, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে চলে গিয়েছে। তিনি সেই জবগুলা ফিরিয়ে আনার একটা প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন যে ট্যারিফ বৃদ্ধি করার প্রস্তাবের মাধ্যমে। সো এই ট্যারিফ বৃদ্ধি করা এটা খুব সহজ কাজ না এবং এটা তিনি জানেন। এজন্যই যেই ৩ টা বিষয় আপনি বললেন যে কানাডাকে অধিগ্রহণ করা, কানাডাকে আমেরিকার সাথে যুক্ত করা, তারপরে পানামা ক্যানেলের বিষয়টা নিয়ে, গ্রিনল্যান্ড কিনে ফেলা কিংবা দখল করা নিয়ে। এই ৩ টা বিষয়ই আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের ইতিহাস দেখি, তিনি এই ধরনের খুব আ আউটল্যান্ডিশ প্রস্তাবনা যখন করেন, তখন এগুলা সাধারণত তার একটা নেগোসিয়েশন টেকনিক হয়। যদিও এবারের যেই ৩ টা জায়গার কথা বলা হচ্ছে সামরিক শক্তি প্রয়োগ করে ৩ টা বন্ধু দেশকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলা, আ যতই নেগোসিয়েশন টেকনিক হোক না কেন, সামরিক শক্তি দিয়ে আ একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দেয়া, এটা কতটা আ সমর্থনযোগ্য এটা সময় বলে দেবে। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে কানাডাকে কি একীভূত করা যাবে কিনা? অফ কোর্স নট। তিনি কি ইচ্ছা করলেই গ্রিনল্যান্ড দখল করে ফেলতে পারবেন কিনা? তিনি কি ইচ্ছা করলেই পানামা দখল করে ফেলতে পারবেন কিনা? এগুলা আমাদেরকে যদি আমরা ইতিহাস পড়ি আমরা দেখব যে এটা বলা যত সহজ, এটা এক্সিকিউট করা অতটা সহজ না। আমরা ইভেন দেখেছি যে কিউবান মিসাইল ক্রাইসিস এর সময় কিউবার ছোট্ট একটা জায়গায় কিউবার মতো একটা ছোট্ট দেশ এবং আমেরিকার একেবারে মানে ঢিল ছুড়লে কিউবা ফ্লোরিডার আপনার সাউথ পয়েন্ট থেকে পাম বিচ থেকে আপনি ঢিল ছুড়লে অলমোস্ট আ আ আ কিউবাতে পৌঁছে যাওয়া যায়। সেই কিউবার ছোট্ট একটা জায়গা, পিগস বে যেটা, সেটা কিন্তু দখলে রাখতে পারেনি আমেরিকা। সুতরাং একটা দেশ সেটা যতই দুর্বল দেশ হোক না কেন, সেটা কানাডা হোক, সেটা ডেনমার্ক হোক, ডেনমার্কের অধীনস্থ গ্রিনল্যান্ড হোক, আর পানামা হোক, সামরিক শক্তি দিয়ে একটা স্বাধীন সার্বভৌম দেশকে দখল করে নেওয়া, এটা আ বলা যত সহজ, এক্সিকিউট করা অতটা সহজ না। কারণ বিভিন্ন দেশগুলাতে বিভিন্ন যুগে আমরা দেখেছি যে খুব কম শক্তিধর দেশ, ভিয়েতনামের মতো দেশ আমেরিকার মতো পরাশক্তিকে পরাজিত করেছে। আফগানিস্তান, ইরাকে এত বছর ধরে যুদ্ধ করে শেষ পর্যন্ত পরাজয় মেনে তালেবানদের হাতে ক্ষমতা দিয়ে আফগানিস্তান থেকে আমেরিকাকে রিট্রিট করতে হয়েছে। সুতরাং সামরিক শক্তি কার কত এটা বিষয় না। বিষয়টা হলো যে এরকম একটা দেশকে দখলে রাখা সামরিক শক্তি দিয়ে এটা ফিজিবল না। আমাদেরকে হিস্ট্রি এটা বলে। এখন ডোনাল্ড ট্রাম্প কেন এটা বলছেন? এটার একটা বড় কারণ হলো যে যদিও ডোনাল্ড ট্রাম্প ট্যারিফের কথা বলেছেন যে তিনি চায়না থেকে এবং আমেরিকার সমস্ত ইম্পোর্টেড গুডস এর উপরে তিনি ট্যারিফ আনবেন। এটা বলা যত সহজ, এক্সিকিউট করাটা কিন্তু অত সহজ না। কারণ এই ট্যারিফ যদি আরোপ করতে হয় তখন দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। ইনফ্লেশন অলরেডি হাই, ইনফ্লেশন বেড়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনের একটা বড় এজেন্ডা ছিল যে দ্রব্যমূল্যকে নাগালের মধ্যে আনা। এবং আরো একটা তার ইলেকশন ম্যানিফেস্ট ছিল যে তিনি যুদ্ধবিরোধী একটা মেসেজ দিয়েছেন। যে জো বাইডেন বিভিন্ন জায়গায় যুদ্ধ শুরু করেছে, তিনি যুদ্ধ বন্ধ করবেন। তিনি যদি আবার যুদ্ধ নতুন করে ৩ টা ফ্রন্টে শুরু করেন, এটা তার ইলেকশন প্রতিশ্রুতির সাথে সা সামঞ্জস্যপূর্ণ না। এখন যেটা হচ্ছে তিনি অলরেডি বলেছেন যে তিনি ব্ল্যাঙ্কেট ট্যারিফ দিবেন না। কিছু সেক্টরে তিনি ট্যারিফ আরোপ করবেন। এবং এই ট্যারিফের বিষয়টাই আ এই যে ৩ টা জায়গায় তিনি হুমকি দিয়েছেন এটার সাথে রিলেটেড। আমরা যদি কানাডার কথা বলি যে কানাডা থেকে যেই গুডস আসে সেটা কোন রকম শুল্ক ছাড়াই আমেরিকাতে ঢোকে। সেখানে তিনি শুল্ক আরোপ করতে চাচ্ছেন এবং তিনি এই টোপটা কানাডাকে দিচ্ছেন যে তোমরা যদি আমেরিকার সাথে সংযুক্ত হও তাহলে পরে তোমাদের কোন ট্যারিফ দেওয়া লাগবে না। সো আমার মনে হয় যে এটা ট্যারিফকে একটা সহনীয় পর্যায়ে 25% না হোক, এট লিস্ট একটা সিম্বলিক ট্যারিফ আরোপ করার একটা ক্ষেত্র প্রস্তুত করছেন কানাডার উপরে এই রাজনৈতিক চাপটা প্রয়োগ করে। আ তারপরে আমরা যদি পানামা ক্যানেলের দিকে যাই, যে পানামা ক্যানেল এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে পানামা ক্যানেলটা এটা মানে আমেরিকার আ আর্মি কর্প অফ ইঞ্জিনিয়ার্স তারা এটা তৈরি করেছে। এর আগে কিন্তু পানামা কোন স্বাধীন দেশ ছিল না। এরা কলম্বিয়ার অধীনস্থ একটা দেশ ছিল।
এবং আমেরিকা পানামার মানুষকে, পানামার বিদ্রোহীদেরকে সাথে নিয়ে কলম্বিয়ার প্রভাবমুক্ত করে পানামাকে স্বাধীন করেছেন। এবং যেটা সেই তখন থেকেই একটা বড় আ প্রবলেম হয়ে গিয়েছিল যে এই আ আপনার আটলান্টিক থেকে ব্রিটিশ কিংবা ইউরোপ থেকে কোনো পণ্যবাহী জাহাজ যদি আমেরিকার ওয়েস্ট কোস্টে যেতে হতো, তাদেরকে সেই কেপ হর্ন দিয়ে যেতে হতো, যেটা অলমোস্ট ১৬,০০০ আ মাইল বেশি তাদেরকে ট্রাভেল করতে হতো। একেবারে আপনি যদি চিন্তা করেন যে দক্ষিণ আমেরিকার এই পানামা খালটা যেখানটায় এখন, সেটা হলো একেবারে দক্ষিণ আমেরিকা মহাদেশের নাকের ডগায়, একেবারে শুরুতে। এইখানে অল্প একটু জায়গা খননে সেই ১০ মাইল একটা খাল খনন করার মাধ্যমে জাহাজগুলো এদিক দিয়ে পাস হতে পারে। এটা যতদিন ছিল না, তাদেরকে সেই ১৬,০০০ মাইল ঘুরে গিয়ে একদম দক্ষিণ প্রান্ত দিয়ে কেপ হর্ন দিয়ে ঘুরে গিয়ে আবার ওয়েস্ট কোস্টে যেতে হতো। সেই যে একটা বিরাট আ জার্নি সেভ হলো, এটা কিন্তু খুব সহজে হয়নি। প্রেসিডেন্ট রুজভেল্ট এটার উদ্যোগ নিয়েছিলেন। ১৯০৪ সালে এই ১০ মাইল স্ট্রিপটার আ খনন শুরু হয় এবং এটা খুব কঠিন একটা কাজ ছিল এবং এটা এই পানামা ক্যানালটা কমপ্লিট হতে গিয়ে প্রায় ৫,৬০০ মানুষ জীবন দিয়েছে। এবং তার মধ্যে অধিকাংশই ছিল আমেরিকান আর্মি কোর অফ ইঞ্জিনিয়ার্স এর সদস্যগণ এবং বিভিন্ন পানামার লেবার বৃন্দ। কিন্তু এটা হওয়ার পরে ইউএস এবং পানামার মধ্যে সম্পর্কটা কিন্তু আস্তে, আস্তে একটু খারাপ হতে থাকে এবং ১৯৬৪ সালের ৯ জানুয়ারি একটা এন্টি আমেরিকান রায়ট কিন্তু হয়েছিল এই পানামা খালের দিকে। তারপরে বিভিন্ন রকম নেগোসিয়েশন এর পরে আ এবং এটা নিয়ে যদিও একজন মানুষ মারা গেলে আমরা তার ব্যাপারে সাধারণত ভালো কথাগুলাই বলি। কিন্তু জিমি কার্টার, যিনি ইউএস এর ইনফ্লুয়েন্সটা কমিয়ে সেই রায়টের প্রেক্ষাপটে একটা শান্তি চুক্তির মতো করেছিলেন পানামার সাথে। যার কারণে ইউএস এর ইনফ্লুয়েন্স এই পানামা খালের উপরে কমে গিয়েছিল। এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প মৃত জিমি কার্টারের সমালোচনা কিন্তু করতেও পিছপা হননি। সেই এগ্রিমেন্টের কারণে আ এই পানামা ক্যানেলটা একটা নিউট্রাল জোন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে এবং সমস্ত ভেসেল যেগুলো আসবে, এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এবং ইউএস আ আর প্যানামেনিয়ান কন্ট্রোল এই টেরিটরির উপরে, সেটা ১৯৯৯ সালে শেষ হয়ে গিয়েছিল এবং প্যানামাকে ফুল কন্ট্রোলটা দিয়ে দেওয়া হয়েছে। সো বেসিক্যালি যেহেতু আ আমেরিকা এই পানামা খালটা আ খননে সাহায্য করেছিল, এটার অংশ হিসেবেই ১৯৯৯ সাল পর্যন্ত জয়েন্ট কন্ট্রোল ছিল ইউএস এবং পানামা গভর্নমেন্টের এবং ১৯৯৯ সালের পরে পানামা গভর্নমেন্টের এখন পর্যন্ত ফুল কন্ট্রোল এটার উপরে। এবং এই ফুল কন্ট্রোলটা নিশ্চিত করেছিলেন ১৯৭৬ সালে আ প্রেসিডেন্ট কার্টার, তার এই প্ল্যানের আলোকেই। তা না হলে কিন্তু যেই এন্টি আমেরিকান রায়ট শুরু হয়েছিল, এটা কিন্তু আরো অনেক প্রাণহানি হতো। সো ডেফিনিটলি আমরা যদি জিমি কার্টারের legacy টা দেখি, যে মানবাধিকার সমুন্নত করার ব্যাপারে আ হি ইজ আনলাইক এনি আদার ইউএস প্রেসিডেন্ট উই হ্যাভ এভার সিন। যদিও তিনি রোনাল্ড রেগানের কাছে খুব মানে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন তার 2nd টার্ম ইলেকশনের। কিন্তু অনেকেই মনে করেন যে তার এই মানবাধিকারের প্রতি সম্মান এবং ইউএস মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যেটা আছে, তার প্রতি তিনি তাদের কাছে বিক্রি না হয়ে যাওয়ার কারণেই তাকে এরকম শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে। ইভেন তিনি ইসরায়েলের আ ফিলিস্তিন নীতির সমালোচনা করে একটা বইও লিখেছেন। যেটা যেকোনো প্রেসিডেন্টের পক্ষেই লেখা হয়তো সম্ভব হতো না। সুতরাং এই জিমি কার্টারের আ বিষয়টাও, জিমি কার্টারের আ এ ইন মারা যাওয়া, তার যে লেগেসি, এটাও একটা বড় বিষয়। সো আমি যেটা বলছিলাম, সো এই পানামার উপরে মানে কন্ট্রোলটা আবার আনার জন্য আ বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প আ পানামা দখল করার যে হুমকি দিচ্ছেন, এটার মাধ্যমে তিনি হয়তো যেটা অ্যাচিভ করতে চান, এটা যেহেতু এটা একটা রেটরিক, কারণ আমি যেটা বলেছিলাম যে ইভেন কিউবার মতো ছোট একটা দেশ, ছোট একটা ভূখণ্ডকেও পিগস বে ছোট একটা স্ট্রিপ দখলে রাখার জন্য আমেরিকার অনেক আ
স্ট্রাগল করতে হয়েছে এবং শেষ পর্যন্ত ফেরত আসতে হয়েছে। সুতরাং পানামা যতই দুর্বল রাষ্ট্র হোক না কেন, সেটা যুদ্ধ করে সামরিক শক্তি দিয়ে দখল করাটা ইট উইল বি সুইসাইডাল। তবে আমার যেটা মনে হয় যে এই পানামা ক্যানেলের দিয়ে ইউএস শিপ ওয়েস্ট কোস্টে যাওয়ার জন্য সিগনিফিক্যান্ট একটা কস্ট এনকার করতে হয়। সো এই ধরনের রেটরিকের মাধ্যমে হয়তো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার শিপিং ভেসেল গুলার যেই কস্ট সেটা হয়তো একটু রিডিউস করতে সমর্থ হলেও হতে পারেন, এবং আমার মনে হয় যে এটাই উদ্দেশ্য। এবং গ্রিনল্যান্ড দখলের যে কথা আসছে সেটার মাধ্যমে হয়তো তিনি নেটোর সাথে, অবশ্যই নেটো আমেরিকার এলাই এবং সবচেয়ে বড় একটা সামরিক অ্যালায়েন্স। সো এই নেটোটা ভেঙে যাক, এটা কেউই চায় না। সো এবং কিন্তু ডোনাল্ড ট্রাম্প সবসময় বলতেন যে নেটোর অন্যান্য মেম্বারদের সামরিক যে অর্থ ব্যয় এটার একটা শেয়ার বহন করতে হবে। সুতরাং এই ডেনমার্ককে গ্রিনল্যান্ডের মাধ্যমে কিছুটা চাপ প্রয়োগ করে নেটোর অন্যান্য সদস্যদেরকেও হয়তো তিনি নেগোসিয়েশন টেবিলে আনার একটা ক্ষেত্র তৈরি করছেন, এবং তার যে অরিজিনাল প্রপোজাল যে নেটোর অন্যান্য সদস্যদেরকেও আরো বেশি কন্ট্রিবিউট করতে হবে, তিনি হয়তো সেদিকেই যাবেন। সো এখানে আরেকটা ছোট্ট বিষয়ও অ্যাড হতে পারে যে যদিও সামরিকভাবে গ্রিনল্যান্ড দখল করা আমরা ফিজিবল দেখি না, কিন্তু গ্রিনল্যান্ডের খুব অল্প সংখ্যক অধিবাসী আছেন। আমার মনে হয় তাদের অধিবাসী এখন ৫৬,০০০-এর মতো। বিরাট বড় একটা আইল্যান্ড যেটা ডেনমার্কের অধীনে। সেই অধিবাসীদের মধ্যেও একটা বড় অংশ গ্রিনল্যান্ডের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদী একটা গ্রুপ আছে। তারা ডেনমার্ক থেকে সেপারেট হয়ে নিজেদেরকে স্বাধীন করার একটা আ আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি। সো ডোনাল্ড ট্রাম্প হয়তো এই মুভমেন্টকেও সহযোগিতা করতে পারেন করে ইউএস এর আ কি বলা যায় যে একটা আ পাপেট স্টেট করার ব্যাপারে সাহায্য করতে পারেন। যেভাবে আ পানামাকে কলম্বিয়ার প্রভাবমুক্ত করে স্বাধীন করা হয়েছিল। সো এ ধরনের একটা প্রচেষ্টাও থাকতে পারে। কিন্তু এগুলা হলে যেটা হয় যে নেটোর যেই আ ট্রিটি, যে কোনো নেটোভুক্ত একটা দেশ আরেকটা দেশকে আক্রমণ করতে পারবে না। কোনো একটা দেশ আক্রান্ত হলে সবাই মিলে সে আক্রমণ প্রতিহত করবে। সো নেটোর একটা ডিসফাংশন তৈরি হবে। সো এটা আমাদের দেখার বিষয়। কিন্তু আমি আ মানে মনে করি সত্যিকার অর্থেই যে ডোনাল্ড ট্রাম্পের এই কথাগুলা আ আমার মনে হয় যে এগুলা রেটরিক। তিনি সত্যি এই ৩ টা দেশ দখল করার কোনো কার্যকর পদক্ষেপ নেবেন বলে আমার মনে হয় না। খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন যে বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন ছিল, এবং আমার দর্শকরা অনেকে জানতে চেয়েছেন আদৌ কি বিশেষ করে কানাডার বিষয়টি, আদৌ কি ট্রাম্প কানাডা দখল করে নিচ্ছেন কিনা। আরেকটি বিষয় আমি একটু জানতে চাই, মধ্যপ্রাচ্যের নীতি, কারণ ইসরায়েল ফিলিস্তিনের সংকটের কারণে এবারে নির্বাচনে অনেক প্রভাব ফেলেছে। সেই জায়গাটিতে ট্রাম্প আমলে কেমন হবে? তিনি তো প্রতিশ্রুতি দিয়েছেন যুদ্ধ থামাবেন, কিন্তু আসলে এই নীতিটি আপনার কাছে মনে হয় কেমন করবে তার পররাষ্ট্রনীতি? মধ্যপ্রাচ্য নীতি আ আমার মনে হয় যে ডেফিনিটলি বিগত দিনগুলোতে গাজাতে যেই আমরা ম্যাসিভ গণহত্যা দেখেছি, এটা খুবই ভয়ংকর এবং খুবই দুঃখজনক, এবং এজন্য বাইডেন প্রশাসন অবশ্যই দায়ী, এবং এটার কারণেই ডেমোক্র্যাটরা এই ২০২৪ সালের নির্বাচনে পরাজিত হয়েছে। এ ব্যাপারে আ কোনো ধরনের আ সেকেন্ড থট আসার কোনো সুযোগ নেই। দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। কিন্তু সাথে আমি এটাও বলতে পারি যে মধ্যপ্রাচ্যের অবস্থা ডোনাল্ড ট্রাম্প আসার কারণে কোনো ইমপ্রুভমেন্ট হবে না। এটা আরো আ উম ভয়ংকর দিকে যাবে। আমরা অলরেডি দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে তিনি অফিসে শপথ গ্রহণ করার আগে যদি সমস্ত হস্টেজদেরকে মুক্তি না দিয়ে দেওয়া হয় তাহলে তিনি আ মানে তার তার ভাষাটা হলো যে he will unleash hell. আ সো এই বিষয়টা কিন্তু আ খুবই সিগনিফিক্যান্ট যে আমাদের গাজার অধিবাসীরা বিগত ১ বছরে ৭ই অক্টোবর থেকে যেটা দেখেছে সেটা মানে তার চেয়েও ভয়ংকর আর কি তারা আ দেখবে। সুতরাং এটা একটা সিগনিফিক্যান্ট ভয়ের একটা কারণ, এবং সাথে আমরা এটাও বারবার বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের ওয়ান অফ দ্যা লার্জেস্ট ডোনার মেরিয়ান এডেলসন, যিনি ডোনাল্ড ট্রাম্পকে অলমোস্ট $120 মিলিয়ন দিয়েছেন। এর আগেও তিনি $40 মিলিয়ন দিয়েছিলেন তার হাসব্যান্ড শারমান এডেলসন।
তিনি মারা গিয়েছেন 2016 সালে এবং তার শর্ত ছিল আমেরিকার এমবাসি তেল আভিভ থেকে জেরুজালেম, যেটা একটা ডিসপিউটেড টেরিটরি, সেখানে মুভ করার, এবং ডোনাল্ড ট্রাম্প সেটা করেছিলেন। এবং এবার মেরিয়ান নেডলসন শর্ত দিয়েছিলেন ওয়েস্ট ব্যাংকে অ্যানেক্স করার, এবং সেটার প্রসেস অলরেডি শুরু হয়ে গিয়েছে। সো এটাও একটা দুঃখজনক বিষয় হবে। সাথে, সাথে আমরা দেখেছি যে সিরিয়াতে আমাদের বাংলাদেশের মতোই যে দীর্ঘদিনের যে একটা স্বৈরাচার, যারা নিজেদের দেশের জনগণের উপরে বিভিন্ন রকম নিপীড়ন করেছিল দীর্ঘদিন ধরে। সিরিয়াতে বাশার আল আসাদ এবং তার বাবা হাফেজ আল আসাদ দীর্ঘ ৫০ বছর ধরে নির্যাতন চালিয়েছিলেন। তার পতন হয়েছে এবং একটা নতুন ইন্টারিম একটা গভর্নমেন্ট এসেছে। এবং এখানে ডোনাল্ড ট্রাম্পের যেই নীতি, যে তিনি হ্যান্ডস অফ সিরিয়া, যেটা বলছেন যে তিনি এখানে কোন রকম ভাবেই নাক গলাবেন না। তারপরও আমরা জানি যে ডেফিনিটলি সিরিয়ার এই ঘটনার পিছনে অনেকগুলা ফ্যাক্টর কাজ করছে। ডেফিনিটলি এখানে তুরস্কের একটা ভূমিকা আছে। সুতরাং আমরা মানে বিশ্বে যারা শান্তি চাই, আমরা চাইবো যে সিরিয়াতে আবার গণতন্ত্র ফিরে আসুক। সিরিয়ার মানুষরা দীর্ঘ ৫০ বছর ধরে যেভাবে নির্যাতিত হয়েছে, সেই নির্যাতনের দিকে যেন তারা আবার ফিরে না যায়। ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে যখন ক্ষমতায় এসেছিলেন, তখন সিরিয়ার একটা অংশ গোলান হাইট কিন্তু ইসরায়েলকে দিয়ে দিয়েছিলেন। সুতরাং তারপরে এখন সিরিয়া কিংবা জর্ডানের আরো কোনো অংশ যদি তিনি ইসরায়েলকে আবার দিয়ে দেন, তাহলে পরে এগুলাও মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করবে। লেবাননে অলরেডি ইসরায়েলি হামলা হয়েছে। সো এই সিরিয়াতে আসাদের পতনের কারণে মধ্যপ্রাচ্যে ইরানের বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে। ইরানের যে অ্যাবসলিউট আধিপত্য ছিল পুরা গ্রেটার সিরিয়া, তারপরে ইরাক, তারপরে অন্য জায়গাগুলোতে বাহরাইন, এবং কিছু জায়গাতে যে ডিস্টেবিলাইজেশন সৃষ্টি করার, ইয়েমেনেও যে বিভিন্ন রকম প্রক্সি ফাইটারদেরকে দিয়ে ইরান বিভিন্ন রকম অস্থিতিশীলতা সৃষ্টি করছিল, তা একটা বিরাট হিট পেয়েছে। সুতরাং এই বিষয়গুলা উইল বি ইন্টারেস্টিং। ডোনাল্ড ট্রাম্প ইউজুয়ালি ফরেন পলিসি নিয়ে খুব বেশি মাথা ঘামান না, কারণ এটা একটা ন্যাশনালিস্ট গভর্নমেন্ট, তাদের আমেরিকা ফার্স্ট, এটাই হলো তাদের মূল মন্ত্র। সুতরাং আমার মনে হয় যে এই মধ্যপ্রাচ্যের যেই বিষয়গুলা আছে, সেগুলাকে ডোনাল্ড ট্রাম্প রিজিওনাল শক্তিগুলোর উপরেই ছেড়ে দিবেন। সেখানে টার্কি মাইট কাম আউট অ্যাজ এ বিগ প্লেয়ার। হয়তো এখানে কাতার এবং সৌদি আরব আমিরাত, সৌদি আরবের সাথে কাতার এবং টার্কির যে একটা ঠান্ডা যুদ্ধ অনেকদিন ধরেই চলছিল, সেটাও কি পর্যায়ে যায়, এটাও আমাদেরকে উই ক্যান অবজার্ভ। সো ইট উইল বি ইন্টারেস্টিং নেভারদ্যালেস। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমার মনে হয় না যে মানে দুইটা বিষয়, একটা হলো যে তাদের ইন্টারেস্টও নাই ফরেন পলিসির ব্যাপারে। ডোনাল্ড ট্রাম্পের ছেলেরা যদি এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যবসা বাণিজ্য করতে পারে, তাহলেই তারা হ্যাপি হবে। এবং তিনিও এগুলা খুব বেশি বোঝেনও না এবং খুব বেশি ইন্টারফেয়ারের পক্ষে না। সো উইচ ইজ নট ব্যাড। কিন্তু মিডল ইস্টের যে বিষয়টা, মানে আপনার মিডল ইস্ট বলতে আমি শুধু ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে বিষয়টা, সেখানে ইসরায়েলি লবি এত বেশি শক্তিশালী এবং তারা আমেরিকার রাইট উইং পলিটিক্সে অনেক বেশি ইনফ্লুয়েন্স ক্যারি করেন। ডেমোক্রেটিক পার্টিতে তাদের যে প্রভাব, তাদের চেয়ে রিপাবলিকান পার্টির উপরে তাদের প্রভাবটা অনেক বেশি, এবং ডোনাল্ড ট্রাম্পের উপরও তাদের প্রভাব অনেক বেশি। এ কারণে হয়তো তারা কিছু সুবিধা আদায় করে নিতে পারবেন, এবং এই সুবিধা আদায় করার প্রসেসে ফিলিস্তিনিরা কতটা ক্ষতিগ্রস্ত ডেফিনেটলি হবেন। এখন কতটুকু হবেন এটা আমাদের দেখার বিষয়, সময় বলে দেবে। অবশ্যই সময় বলে দিবে। আর চায়না নীতিটি কেমন হবে একটু যদি ছোট্ট করে বলতেন, তারপরে আমি একটু ভারত এবং বাংলাদেশ, সাউথ এশিয়া একটু জানতে চাই। আগে ইস্ট এশিয়া নিয়ে একটু ছোট্ট করে, তারপর একটু সাউথ এশিয়া। ডেফিনেটলি চায়না নীতিটা ডোনাল্ড ট্রাম্পের ২০১৬ থেকে ২০২০-এর নীতি যদি আমরা দেখি, যে তিনি চায়নার ব্যাপারে অনেক ধরনের কথা বলেছেন। মানে তার মুখের কথা আমরা যদি দেখি, যে সেই কথাগুলাকে যদি আমরা তার অ্যাকশনের সাথে না মিলাই, তাহলে আমরা মনে করব যে তিনি চায়নাকে একদম শেষ করে চায়নার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু যদি আমরা অ্যাকচুয়ালি দেখি যে তিনি চায়নাকে কিন্তু যথেষ্ট ছাড় দিয়েছেন। ইভেন তিনি তার মানে ব্যবসা জেরেড কুশনার সহ
জেরেড কুশনার চায়নার সাথে তার ব্যবসায়িক সম্পর্ক এবং চায়নাতে তাদের ব্যবসা বৃদ্ধি করেছিলেন অনেক পরিমাণ। সো এবারও আমরা এটা দেখব যে তিনি হয়তো ট্যারিফ দেওয়ার কথা বলবেন, ট্রেড ওয়ারের কথা বলবেন। বাট আল্টিমেটলি আমেরিকার জনগণ কতটা সুবিধা পাবে এটা থেকে আমি জানি না। তবে ট্রাম্প ফ্যামিলি এটা থেকে বিরাট বড় সুবিধা পাবে। এটাতে কোনো সন্দেহ নেই। সুবিধা পাবে। সুতরাং এটাও এগেইন ডোনাল্ড ট্রাম্প তার ইমেজটা ঠিক রেখে ব্যাক এন্ডে অনেক কিছু হয়তো করবেন। কিন্তু চায়নার সাথে আমেরিকা যদি সত্যি ট্রেড ওয়ারে যায়, এটাতে আমেরিকার যারা সাধারণ জনগণ, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, তারা সবচেয়ে বেশি সাফার করবে। কারণ আমরা দোকানপাটে 60-70% জিনিস যেটা ক্রয় করি, এগুলা অধিকাংশই কিন্তু চায়নার তৈরি। সুতরাং আমরা চায়নার উপরে যদি ট্যারিফ আরোপের কথা বলি এবং সত্যি সেটা আরোপিত হয়, তাহলে পরে এই ট্যারিফটা আল্টিমেটলি সাধারণ জনসাধারণ পে করবে। আমাদের বেশি দাম দিয়ে ক্রয় করতে হবে। সো এই বিষয়গুলো আছে। সো দেখা যাক কি হয়। হ্যাঁ, আমরা আরেকদিন বিস্তারিত এই বাণিজ্যিক অর্থনীতির বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু পররাষ্ট্রনীতি, আরেকটি বিষয় আমাকে একটু টাচ করতেই হবে, সেটি হচ্ছে সাউথ এশিয়ান নীতি। এবং সেই প্রেক্ষাপটে আমি আরেকটু জানতে চাই, এবার ট্রাম্প প্রশাসনের অনেকেই কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। ভারতের ওই রিজনে ভারতকে কি আরো আধিপত্য দেয়া, কিংবা আপনার কাছে কি মনে হয় যে সাউথ এশিয়ান নীতিটি কেমন হবে ট্রাম্পের আমলে? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। এখন আমি যদি দেখি যে ভারতীয় বংশোদ্ভূত অনেকেই আছেন এবং সবচেয়ে প্রমিনেন্ট ভারতীয় অ অ বংশোদ্ভূত আমরা যদি দেখি, সেটা হলো ক্যাশ প্যাটেল, যাকে আ এফবিআই এর আ ডাইরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। তিনি ভারতীয় বংশোদ্ভূত হলেও আমরা যদি ক্যাশ প্যাটেলের কথা কিংবা ক্যাশ প্যাটেলের আ আমরা ডিমিনার দেখি, তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত হলেও নিজেকে একজন সাদা চামড়ার মানুষ হিসেবেই মনে করেন। তার খুব বেশি ধর্মীয় বিশ্বাস নেই। তিনি ধর্মের ব্যাপারে তার কোনো অ্যাফিলিয়েশন ও নেই। সুতরাং তিনি মানে তার ডেফিনিটলি রাজনৈতিক মতাদর্শ পুরাপুরি ডোনাল্ড ট্রাম্পের মতো, যেটা অনেক প্রোগ্রেসিভ আ উম রাজনীতিবিদরাই এটা পছন্দ করেন না। কিন্তু তিনি ভারতীয় বংশোদ্ভূত হলেও ভারতের প্রতি তার যে সহানুভূতি আছে, এটা আমি তার কোনো কথাবার্তার মধ্যে পাইনি। এর বাইরে আরেকজন যাকে আ ট্রাম্প নমিনেট করেছেন ভারতীয় বংশোদ্ভূত হিসাবে, সেটা হলো আ আ আপনার সে হলো ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের যিনি ডাইরেক্টর অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, জে ভট্টাচার্য। তিনি স্ট্যানফোর্ডের ফিজিশিয়ান এবং তিনি আ লকডাউনের সময় তিনি এই লকডাউনের বিরোধিতা করে বই লিখেছেন। সো এটা কিন্তু পররাষ্ট্রনীতির সাথে এর কোনো সম্পর্ক খুব একটা নেই। তবে আরেকজন ব্যক্তি যাকে ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হিসাবে নমিনেট করেছেন, যিনি ভারতীয় বংশোদ্ভূত না, কিন্তু তিনি আ ভারতীয় যেই উগ্রবাদী আইডিওলজি আছে, হিন্দুত্ববাদ আইডিওলজি, সেই আইডিওলজির সাথে তাকে ট্র্যাক করা যায়। তিনি হলেন তুলসী গ্যাবার্ট, যিনি অবশ্যই আ হাওয়াইয়ের ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান ছিলেন। তিনি ২০২০ সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল নমিনেশনও তিনি সিক করেছিলেন। তিনি ইন্ডিয়ান অরিজিন না, ভারতীয় বংশোদ্ভূত না। কিন্তু তিনি আ হলো ইসকনের একজন সদস্য এবং তিনি হিন্দু ধর্মাবলম্বন করেছেন। তিনি সেমোয়ান অরিজিনালি, এবং তিনি মোদির সাথে এবং এই এক্সট্রিম আরএসএস এর যে সমস্ত আউটলেট গুলা আছে, সেগুলার সাথে তার সম্পৃক্ততা খুবই গভীর। এ কারণে তার নমিনেশনটা একটু বিপজ্জনক এবং শুধুমাত্র তার যে আ মানে এবং বিভিন্ন সময় তিনি ইসলাম বিদ্বেষী প্রচুর কথা বলেছেন। তিনি বিভিন্ন সময় দাবি করেন যে আ বর্তমানে পাকিস্তানের যে ভূখণ্ডটা, সেটা নাকি হিন্দুদের একসময় ছিল। সেখান থেকে হিন্দুদেরকে হত্যা করে সরিয়ে দেওয়া হয়েছে। সেটাও তিনি ক্লেম করছেন যে হিন্দুদেরকে ফিরিয়ে দেওয়া হোক। এ ধরনের আউটল্যান্ডিশ প্রচুর কনস্পিরেসি থিওরিতে তিনি বিশ্বাস করেন। তিনি বিশ্বাস করেন যে বাংলাদেশে আ হিন্দুদেরকে কচুকাটা করা হচ্ছে বিভিন্ন সময় থেকে এবং এখনো হিন্দুদের বিরুদ্ধে একটা জেনোসাইড করা হচ্ছে। সো এই ধরনের রেটরিক এ তিনি বিশ্বাস করেন। শুধু তাই না, তিনি
2017 সালে আম সিরিয়ান ডিক্টেটর বাশার আল আসাদের সাথে তিনি দেখা করেছিলেন। এটা আমেরিকার ইন্টেলিজেন্স কমিউনিটি পছন্দ করেনি এবং এ ব্যাপারে তার সমালোচনা বহুত হয়েছে। তিনি বাশারের মতো এক নায়ক যিনি তার নিজের জনগণকে কেমিক্যাল বোমার মাধ্যমে আ স আ রাসায়নিক বোমার মাধ্যমে হত্যা করেছেন। তাকে সমর্থন করেছেন। এছাড়া ২০২১ সালে তিনি ইউক্রেন যুদ্ধের সময় তিনি পুটিনের সাথে দেখা করেছিলেন এবং পুটিনের যেই কনস্পিরেসি থিওরি যে ইউক্রেনে কেমিক্যাল ওয়েপন প্রোডিউস করছে ইউক্রেন গভর্নমেন্ট, এটা কিন্তু তিনি প্রোপোগেট করেছেন বিভিন্ন সময়। এ কারণে ইন্টেলিজেন্স কমিউনিটি তুলসী গ্যাবার্টের ব্যাপারে আ একটু আ নার্ভাস এবং তার নমিনেশন কনফার্মেশনটা একটু রিস্কের মধ্যে পড়েছে। সো তুলসী গ্যাবার্ট যদি কনফার্মড হন, তিনি ডেফিনিটলি আ ইন্টেলিজেন্সের ডাইরেক্টর হিসাবে আ এখানে যদিও তিনি ফরেন আ স্টেট ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত না, কিন্তু বিদেশ থেকে কিন্তু প্রচুর ইন্টেলিজেন্স আসে। যার কারণে যেহেতু তার মোদির সাথেও তার একটা সম্পর্ক রয়েছে, হিন্দুত্ব আইডিওলজির সাথে সম্পর্ক রয়েছে। সো শুধুমাত্র আমরা যদি একজন ব্যক্তিকে এখানে পয়েন্ট আউট করি, যদিও আমি ৩ জনের কথা বললাম যারা ভারতীয় বংশোদ্ভূত। তিনি ভারতীয় বংশোদ্ভূত না। ক্যাশ প্যাটেল এবং ভট্টাচার্য তারা ভারতীয় বংশোদ্ভূত হলেও তাদের ব্যাপারে কিন্তু ও ধরনের কোনো ক্যাশ প্যাটেলের ব্যাপারে জেনারেল কিছু ভয় আছে সাধারণ কমিউনিটির। কারণ তিনি এফবিআই কে ডিসমেন্টেল করার কথা বলেছেন। সো এটা জেনারেল একটা ভয়ভীতি। এটা মানে সাউথ এশিয়া পলিসি নিয়ে কোনো কিছু রিলেটেড না। এবং ভট্টাচার্য তিনি তো স্বাস্থ্য খাত নিয়ে কাজ করবেন। সো সেখানেও আ পররাষ্ট্রনীতির কোনো ইনফ্লুয়েন্স তিনি করবেন এটার ধারণা করার কোনো কারণ নেই। তবে আ তিনি তবে তুলসী গ্যাবার্ট যদি কনফার্ম হন, সেটা দক্ষিণ এশিয়ার পররাষ্ট্রনীতিতে কিছুটা প্রভাব ফেলবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাকিবুর রহমান। খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন। আজকে মূলত আমার এটিই থিম ছিল যে ট্রাম্পের আমলে কেমন হবে পররাষ্ট্রনীতি। আবারও আপনার জন্য নতুন বছরের অনেক, অনেক শুভেচ্ছা এবং আপনার জন্য অনেক, অনেক শুভকামনা। ভালো থাকবেন আপনি। আপনিও ভালো থাকবেন এবং আপনার শোর উত্তরোত্তর শুভকামনা করছি আমি। জি, আপনার প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা এবং একই সাথে দর্শক সময় হয়েছে বিরতি নিবার এবং বিরতির পর আমরা ফিরবো যে নিউ ইয়র্কের